আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি শামীম সুফি। আমার সঙ্গে সাংকেতিক ভাষায় রয়েছেন তানজিলা তারতুশি। চলে যাচ্ছি পুরো সংবাদে। দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ এবং ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো আবুধাবি থেকে প্রেরিত এক ইমেইলে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে বেনজির আহমেদকে ইউএই পুলিশ গ্রেপ্তার করেছে এবং তিনি বর্তমানে সেখানে আটক রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসার পথে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত ১২ জুন ২০২৬ তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। এনসিবি আবুধাবি জানিয়েছে যে ইউএই ফেডারেল ল নম্বর 39 অফ 2006 অনুযায়ী গ্রেফতারের তারিখ হতে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। পাশাপাশি এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। এর আগে বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনে যোগ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদের বৈঠক চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম। আজ সচিবালয় মন্ত্রিসভা বিভাগের প্রধানমন্ত্রী দপ্তরে মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পণ্য সম্পর্কে অবগত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সাজ্জাদুল ইসলাম পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশ বান্ধব এসব উদ্ভাবনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাজ্জাদুল ইসলামের উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন এবং গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে তাকে উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতাল সহ আরও 9টি জেলা সদর হাসপাতালে আইসিইউ সেবা কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এই উদ্বোধনের মাধ্যমে মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ, যশোর, শেরপুর, মাদারীপুর এবং বাগেরহাট সদর জেলা হাসপাতাল এই সেবার অন্তর্ভুক্ত হল। বিস্তারিত কাজী শারমিন ইসলাম মেধার রিপোর্টে। দেশের বিভিন্ন জেলার দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসা সেবার অন্যতম দাবি ছিল নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ সুবিধা। গুরুতর রোগীদের চিকিৎসার জন্য রাজধানী কিংবা বড় শহরের হাসপাতালের উপর নির্ভরশীল হতে হতো সাধারণ মানুষকে। বছরের পর বছর এই ভোগান্তির অবসান চেয়ে আসছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আইসিইউটা যাতে সবাই ভালো সেবা পায় ওদিকে লক্ষ্য রাখতে পারলে মনে হয় ভিক্টোরিয়াটা আরো ভালো চলবে, আর এত ভোগান্তি হবে না রোগীদের। যে এখানে আইসিইউ আজকেই হয়েছে তাহলে তো আমরা খুশি, আমাদের জন্য একটা ভালো সুসংবাদ। সেই চাহিদার প্রেক্ষিতে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের অংশ হিসেবে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে আইসিইউ সেবার উদ্বোধন করেন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। একই সঙ্গে ভার্চুয়ালি দেশে আরও 9টি জেলার এ সেবার উদ্বোধন করেন তিনি। এইবারের বাজেটে আমাদের নেতা জনাব তারেক রহমান সেই দিক নির্দেশনাই দিয়েছেন, শুধু টাকা না, কিভাবে দেশটাকে উন্নত করা যাবে, কোথায় কোথায় উন্নতির আভাস দিতে হবে জাতিকে, এবং সাথে অর্থনৈতিক সাপোর্ট দিয়েছেন। ক্যান ইউ ইমাজিন, এই স্বাস্থ্য খাতে আমাদেরকে জিডিপির 1.02% 69,000 কোটি টাকা বরাদ্দ করেছেন স্বাস্থ্য খাতকে জনগণের গড় ধরে নিয়ে যাওয়ার জন্য, জনগণকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে পর্যায়ক্রমে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি শুধুমাত্র নারীদের জন্য দেশে 2টি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। 2টা স্পেশালাইজড হাসপাতাল হবে শুধু মেয়েদের জন্য, 1500 বেড করে একটা হাসপাতাল হবে। 4টা জিনিস থাকবে, কিডনি ডায়ালিসিস থাকবে, মেয়েদের ব্রেস্ট এন্ড ইউটেরাস ক্যান্সারের ইউনিট থাকবে, পঙ্গুত্বের ইউনিট থাকবে, ডেলিভারি থাকবে, জেনারেল হসপিটাল থাকবে, এবং 20টা হাসপাতাল হবে সারা বাংলাদেশে। 1000 বেড 18টা, 2টা থাকবে মেয়েদের জন্য স্পেশাল, 5টা করে অ্যাম্বুলেন্স দেওয়া হবে, অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। এর আগে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় দায়িত্ব পালনের অবহেলা করলে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জনকল্যাণমুখী স্বাস্থ্যসেবা সম্প্রসারণের এই উদ্যোগ শুধু চিকিৎসা সেবার উন্নয়ন নয়, বরং জনসাধারণের অনেক দিনের আকাঙ্ক্ষার প্রতিফলন। সংশ্লিষ্টরা বলছে, এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন জেলায় যে সকল রোগীরা শহরমুখী ছিল তারা আজ সময় মতো আইসিইউর মতন গুরুত্বপূর্ণ সেবা পাবে। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, নারায়ণগঞ্জ। বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধসে পড়া দেশের অর্থনীতিকে টেনে তুলেছিলেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছিলেন। আজ জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশপ্রেমী সকলকে শহীদ জিয়ার আদর্শ ধারণ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রজ্ঞা, তার দূরদৃষ্টি জিয়াউর রহমানকে অনন্য করে রেখেছে। গণতন্ত্র হচ্ছে সবচেয়ে উত্তম শাসন ব্যবস্থা, যেটাকে একজন সৈনিক হয়ে তিনি কিন্তু নিয়ে নিয়েছিলেন এবং ওটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন। গণতন্ত্রে বিশ্বাস করে এই ধরনের দলগুলোকে, এই ধরনের মানুষগুলোকে তিনি এক জায়গায় আনার চেষ্টা করলেন। এই যে চিন্তাগুলো, এই যে আপনার ভাবনাগুলো, যেটা সত্যিকার অর্থে একজন মহানায়ক, শুধু রাষ্ট্রনায়ক নয়, আমি বলি একজন মহানায়ক, ক্ষণজন্মা পুরুষ, তার পক্ষে এটা সম্ভব হয়েছে। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমকে অন্ধকার থেকে আলোর পথে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাই দেশের গণমাধ্যমকে যুগ যুগ ধরে তাকে স্মরণ করতে হবে। ইতিহাসকে সমৃদ্ধ করতে জিয়াউর রহমানের উপর গবেষণা বাড়ানো দরকার বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। শহীদ জিয়াউর রহমানের ইতিহাসে আজকে যে জায়গা, তার অন্যান্য সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে প্রধান একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তিনি স্বাধীন গণমাধ্যমকে পৃষ্ঠপোষকতা করেছেন। যে গণমাধ্যম রাষ্ট্র এবং সমাজের আয়না হিসেবে কাজ করে, সেই আয়নাকে তিনি পরিচ্ছন্ন রেখেছেন, যাতে স্বয়ংক্রিয়ভাবেই রাষ্ট্র এবং সমাজ জনগণের কাছে সার্বক্ষণিকভাবে তার প্রতিবিম্ব প্রতিফলিত থাকে। বাংলাদেশের গণমাধ্যমকে যুগ যুগ ধরে শহীদ জিয়াউর রহমানকে সসম্মানে স্মরণ করতে হবে। এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন,
বর্তমান সরকার শিক্ষা খাতকে অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করছে, যার ফলাফল দেশের মানুষ খুব দ্রুতই দেখতে পারবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত ভ্যালিডেশন ওয়ার্কশপ অন দ্য বাংলাদেশ এডুকেশন সেক্টর অ্যানালাইসিস ESA 2026 এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে কথা বলেন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া, ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, ইউনিসেফ সহ দেশি বিদেশি সংস্থার প্রতিনিধিগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, এবারের বাজেটে শিক্ষা খাতের বরাদ্দই প্রমাণ করে শিক্ষার প্রতি এই সরকারের কতটা গুরুত্ব দেয়। বিগত 17 বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোনো অবদান তুলে ধরা হয়নি অভিযোগ করে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, নজরুলকে গণমানুষের কাছে নিয়ে যেতে চায় বর্তমান সরকার, এজন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রোববার সকালে সচিবালয়ে নজরুল বর্ষ পালন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, জাতীয় পর্যায়ে নজরুল বর্ষ উদযাপনে কমিটি গঠন, লোগো ও পোস্টার তৈরি এবং স্মারক ডাকটিকিট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণে চলতি বছরের 25শে মে থেকে 2027 সালের 25শে মে পর্যন্ত নানা আয়োজনে নজরুল বর্ষ এবং আগামী 18 থেকে 20 জুন 3 দিন সকল জেলা ও 74টি বিশেষ উপজেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, নজরুল বর্ষ শুধু কর্মসূচি পালনের মধ্যেই নয়, তার সাহিত্যকর্ম, সঙ্গীত যাতে গবেষণায়ও করা হয় সে উদ্যোগও নেবে সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান MP 25শে মে 2026 হতে 25শে মে 2027 পর্যন্ত নজরুল বর্ষ পালনের ঘোষণা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নজরুল বর্ষ 25শে মে 2026 হতে 25শে মে 2027 পর্যন্ত নজরুল বর্ষ পালনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য যে জাতীয় পর্যায়ে নজরুল বর্ষ পালনের জন্য কমিটি গঠন, নজরুল বর্ষের লোগো তৈরি, পোস্টার তৈরি, নজরুল বর্ষের ক্যালেন্ডার প্রণয়ন, স্মারক ডাকটিকিট প্রকাশ। নজরুল বর্ষের উদ্বোধন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক দেশের 64টি জেলা ও 74টি প্রত্যন্ত বিশেষ উপজেলায় সেখানে আগামী 18 জুন, 19শে জুন এবং 20শে জুন 2026 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে। নতুন প্রযুক্তি বা আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করতে শিক্ষার্থীরা স্টার্টআপ তহবিলের সুবিধা পাবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি সকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী আয়োজনে এই কথা জানান। এবারের প্রস্তাবিত বাজেটে সরকার স্টার্টআপ তহবিলে 500 কোটি টাকা বরাদ্দ রেখেছে। এর সুবিধা নিতে ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। নবীনদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, লক্ষ্যে স্থির থাকতে হবে, তবেই সফলতা আসবে। রাজধানীর আগারগাঁয়ে 47তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে 3 দিন ব্যাপী অলিম্পিয়াড প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনীতে সারা দেশ থেকে 4000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 14,000 শিক্ষার্থী অংশ নিচ্ছে। জুলাই গণ আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাবিবুর রশিদ সহ 30 আসামির সাজার 809 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। এই রায়ে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ, শাস্তি নির্ধারণের যুক্তিসহ বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়। এর আগে গত 9 এপ্রিল এই মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল। রায়ে 2 জনকে মৃত্যুদণ্ড, 3 জনকে যাবজ্জীবন, 5 জনকে 10 বছর, 8 জনকে 5 বছর ও 11 জনকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে একজনের হাজতবাসকে সাজার মেয়াদ পূর্ণ হয়েছে বলে গণ্য করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক ASI আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। এদিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন TFI সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে প্রথম সাক্ষীর
পঞ্চম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আজ সাক্ষ্য গ্রহণের দিন পিছিয়ে 22 জুন নির্ধারণ করেছেন। সকালে এই মামলার 17 আসামির মধ্যে গ্রেপ্তারকৃত 10 জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বৈষম্য কমিয়ে উন্নয়নের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে এবারের বাজেটে নির্ধারণ করা হয়েছে 10টি অগ্রাধিকার খাত। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব উদ্যোগের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার মতো খাতগুলোই মানুষের জীবনমান উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। আফরিন জাহানের রিপোর্ট। শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, উন্নয়নের সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্য নিয়েই শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করেছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, একটি দক্ষ ও প্রতিযোগিতামূলক জনশক্তি গড়ে তুলতে শিক্ষা খাতে বিনিয়োগের কোনো বিকল্প নেই। একই সঙ্গে কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ মানব সম্পদ তৈরির উদ্যোগ দীর্ঘমেয়াদে অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক হবে। বিগত অন্তর্বর্তী সরকারের সময়কালে কারিকুলামের ক্ষেত্রে একটা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। আবার নতুন সরকার এসে তারাও কারিকুলামে বেশ কিছু পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন। এই কারিকুলামের আলোচনাগুলো দ্রুত শেষ করে একটা স্ট্যান্ডার্ড কারিকুলাম, আন্তর্জাতিক মানসম্পন্ন একটা কারিকুলামে দ্রুত যাওয়া, যাতে আগামী 2028 অর্থবছর থেকে শিক্ষার্থীরা যাতে এই কারিকুলামের অধীনে পড়াশোনায় যেতে পারে, সেটি একটি গুরুত্বপূর্ণ দিক। স্বাস্থ্য খাতকেও মানব উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে দেখছেন তারা। তাদের মতে, মানব সম্পদ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি উৎপাদনশীলতাও বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। স্বাস্থ্য খাতে এবার সরকার যেটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, প্রায় 50% বেশি বাজেট বরাদ্দ বাড়িয়েছেন। এটা একটা ইতিবাচক ঘোষণা। কিন্তু স্বাস্থ্যক্ষেত্রের সমস্যাটা শুধু বাজেটের না। স্বাস্থ্যখাতের প্রথম সমস্যা হচ্ছে স্বাস্থ্যখাত বাজেট বাস্তবায়নে খুবই দুর্বল, এবং বাংলাদেশে যতগুলো মন্ত্রণালয় দুর্বল বাস্তবায়নে, তার ভিতরে স্বাস্থ্যখাত একটি। সুতরাং সেই জায়গাটিতে বাজেট বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধি করার জন্য উল্লেখযোগ্যভাবে তার কাঠামোতে পরিবর্তন আনার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। আমরা আশা করব যে সরকার খুব দ্রুত যাতে এই যে বরাদ্দটা বাড়ানো হয়েছে, সেই বরাদ্দ অনুযায়ী কার্যক্রমগুলো যাতে সময় মতো শেষ হয়, সেটির জন্য তারা উদ্যোগ নেন। সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও সরকারের অগ্রাধিকারকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। শিশু, নারী, শ্রমজীবী মানুষ ও প্রবীণদের জন্য কার্যকর সুরক্ষা ব্যবস্থায় বৈষম্য কমাতে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তারা। এবার ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য সরকার আলাদা বরাদ্দ রেখেছেন। 14,000 কোটি টাকা, 13,000 কোটি টাকা রাখা হয়েছে ফ্যামিলি কার্ডের জন্য, এবং 1,500 কোটি টাকার মতো রাখা হয়েছে কৃষক কার্ডের জন্য। এবং এর মধ্যে ফ্যামিলি কার্ডে প্রায় 41 লক্ষ ফ্যামিলিকে অন্তর্ভুক্ত করা হবে, যেটা উল্লেখযোগ্য। আমরা মনে করি যে সকল পরিবারকে ফ্যামিলি কার্ডের অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই, কেননা বাংলাদেশের সকল পরিবারের এটি দরকারও নেই। মূলত যারা নিম্নবিত্ত, দরিদ্র, সিঙ্গেল মাদার এবং বিভিন্ন রকমের সামাজিক পরিগ্রহের শিকার, সেই সমস্ত পরিবারকে এগুলো যেন এখানে প্রাধিকার পায়। তবে বিশেষজ্ঞদের মতে, এসব উদ্যোগের প্রকৃত সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের উপর। বরাদ্দের কার্যকর ব্যবহার, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করা গেলে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে। একই সঙ্গে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, আর্থিক খাতের স্থিতিশীলতা, কৃষির আধুনিকায়ন, জ্বালানি নিরাপত্তা, তথ্য প্রযুক্তি খাতের সম্প্রসারণ এবং পরিবেশ সুরক্ষার মতো অন্যান্য অগ্রাধিকার খাতেও সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা। এবারে সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দৈনিক কালের কণ্ঠের আদলে তৈরি 2টি সংবাদপত্রের পাতা ছড়িয়ে পড়েছে। সেখানে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের নামে বিতর্কিত বক্তব্য প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা গেছে আলোচিত পাতা দুটি ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত থাকছে আলাউদ্দিন মজুমদারের ডেস্ক রিপোর্টে।
ফেসবুকে প্রচারিত একটি পেজে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার করে দাবি করা হয় তিনি নাকি বলেছেন, বাংলাদেশ আমাকে খুব কষ্ট দিয়েছে, আমি আর বাংলাদেশে যেতে চাই না। আরেকটি পাতায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের নামে বিপুল অর্থ সম্পদের বিষয়ে একটি বক্তব্য প্রচার করা হয়। দাবি করা হয় সংবাদ দুটি মূলধারার একটি দৈনিকে যথাক্রমে ৬ ও ৮ জুন ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায় ওই সময় ঈদুল আজহার ছুটির কারণে দেশে কোনো সংবাদপত্রই প্রকাশিত হয়নি। নিউজপেপার অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সিদ্ধান্ত অনুযায়ী ৫ থেকে ৯ জুন পর্যন্ত সংবাদপত্রের ছুটি ছিল, ফলে ৬ থেকে ১০ জুন দেশের সব পত্রিকার প্রকাশনা বন্ধ ছিল। এ অবস্থায় ওই তারিখে যে কোনো পত্রিকার সংবাদ প্রকাশের দাবিটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এছাড়া আলোচিত পাতাগুলোতে আরও বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়। প্রচারিত স্লোগানের পরিবর্তে ভিন্ন স্লোগান ব্যবহার করা হয়েছে। এতে একই সঙ্গে বিভিন্ন শব্দের বানান ও বিন্যাসেও রয়েছে অস্বাভাবিক ভুল, যা এআই নির্ভর কন্টেন্টে প্রায় দেখা যায়। ফ্যাক্টওয়াচ জানায় এআই শনাক্তকারী সফটওয়্যারও পাতা দুটিকে এআই নির্ভর হিসেবে চিহ্নিত করেছে। পাশাপাশি দেশের মূলধারার কোনো সংবাদপত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস বা আসিফ মাহমুদের এমন বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। সব তথ্যপাত্য পর্যালোচনা করে ফ্যাক্টওয়াচ জানিয়েছে, প্রচারিত এই দুটি সংবাদপত্রের পাতা প্রকৃত নয়, বরং এগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বিকৃত ও বিভ্রান্তি কন্টেন্ট, যা সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। নিউজ ডেস্ক, বিটিভি নিউজ। ক্ষুদ্র কৃষকদের জীবনমান উন্নয়নে এসএসসিপির সাফল্য নিয়ে জাতীয় কর্মশালা আজ রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কৃষি সচিব ডক্টর রফিকুলে মোহাম্মদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মির্জা আশফাকুর রহমান, ইফাদের কান্ট্রি ডিরেক্টর ডক্টর ভ্যালেন্টাইন আচাঞ্চো, এফএও প্রতিনিধি ডক্টর জিয়াউ কুনশি, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক এম আরিফ পাশা এবং বিএডিসি চেয়ারম্যান মোহাম্মদ আজিজুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, দেশ ও জনপদের সংবাদ এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।